এই এই চ্যাম্পিয়ন্স এ- ট্রফিটা, এই খালি খালি এই লোগোটা, এই চ্যাম্পিয়ন্স ট্রফি আর কারণ ওই না। দেখ এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, সুস্বাগতম। আমি হলাম আপনাদের হোস্ট দোস্ত, এবং যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে যান, তাহলে রাত্রিবেলা যে ঘোস্ট আসবে সেই ঘোস্ট জিৎ চক্রবর্তী, এবং আমার সাথে আছে আজকে সায়ন দাস, শুভঙ্কর পাল, দেবব্রত মাইতি উর্ফ গজা, এবং আমাদের স্পেশাল অ্যাপিয়ারেন্স আমাদের প্রত্যেক পডকাস্টে একজন করে আসে। এই পডকাস্টে এসছে মিস্টার সুমন। কোথায় আছো বাবা? তাড়াতাড়ি দেখাও নিজেকে, আমাদেরকে ওয়েট করিও না সুমন। আচ্ছা, হ্যালো। সুমন আসবে, এসে গেছে সুমন। যাই হোক, আমি আজকে 3D গ্লাস পরে এসেছি, কারণ কি আগের দিনের পাকিস্তানের ব্যাটিং এবং বোলিং দেখে আমার মনে হয়েছে যে 3D চশমা লাগবে দেখার জন্য, না হলে আমি কিছু বুঝতে পারবো না। তাই আমি আজকে এসেছি 3D গ্লাস লাগিয়ে আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিসে। এবং আমরা আজকে কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে। ইন্ডিয়া কেমন খেলেছে? অবভিয়াসলি খুব ভালো খেলেছে, তাই তো? কি বলিস তোরা? ক্লাসের ডিফারেন্ট প্রচন্ড। একদমই, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে যে লেভেলটা কোথায়। আর একদম। এত হাইপ হয় না যে রাইভেলরি, ডার্বি, হ্যান ত্যান, এত হাইপ, গ্রেটেস্ট রাইভেলরি, ম্যাচের মধ্যে কোনো কম্পিটিটিভনেসই ছিল না, ওয়ান সাইডেড লাগে। একদমই তাই, একদমই তাই। মানে যায়, মানে বোলিং হোক, ফিল্ডিং হোক, ব্যাটিং হোক, কোনো জায়গাতেই যেন পাকিস্তানকে ঠিক খুঁজে পাওয়া গেল না। যদিও প্রথমে ওপেনিং এটাই। পার্টনারশিপ যেটা চলছিল, একটুক্ষণের জন্য মনে হচ্ছিল ইমামুল হক, এবং ইমামুলই তো নাকি, হ্যাঁ ইমামুল, ইনজামামের হুম, ছেলে না যেই হোক, টুকটুক ইমামুল পার্টনারশিপ, হক। হ্যাঁ। ইমামুল হক আর বাবার আজম। শোয়েব আখতার খুব একটা ভালো কথা বলেছে, যে বিরাট কোহলি এবং বাবার আজমের কম্প্যারিজন হয়। বলেছে বিরাট কোহলির ইয়েকে, আইডল ওকে, মানে আইডল আমি এমনি বলছি, মানে আইডলকে। তো তখন যিনি রিপোর্টার ছিলেন তিনি বলেছেন সচিন তেন্ডুলকার। তো বলছে ওর কতগুলো মানে 100 আছে কতগুলো? বলছে 100 খানা 100। তখন বলছে কোহলি ওর পেছনে যাচ্ছে। বাবার আজমের আইডল ওকে, মানে আইডলকে, টুকটুক, ওরকমই খেলছে প্রথম থেকেই ফ্রড। তো এই যাই হোক, এই সব নিয়ে আমাদের থাকে আজকে কেউ কথাবার্তা। প্রশ্ন থাকে। কি টুকটুকও বলছিস? নিজেই। টুকটুক, টুকটুক নিয়ে আর কিছু বলে? টুকটুকের পরে আমি যা দেখলাম মিসবাউল হকের একটা ছবি ছিল, হয়তো মিসবাউল হককে মিন করছে, কিন্তু আমি জানি না। এই অবস্থাতেই হ্যাঁ, আমাদের আজকে, মিসবাউল হক অনেক ভালো খেলে। হ্যাঁ, সেই আমাদের 2007-এর T20 ফাইনাল, প্রায় খেলা চুরিয়ে নিয়ে চলে গেছিল চুরি করে, কিন্তু যাই হোক আমরা জিতে গেছি। শ্রীশান্ত এরকম ভাবে হুম, দেখতে 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 ধপ, ক্যাচ ধরে নিয়েছিল, কিন্তু তাই তো, ধরেছিল তো। হুম, ব্যাস, যাই হোক, এবার এই চশমাটা আমি খুলি, আর পাকিস্তানের ব্যাটিং বোলিং নিয়ে আমরা কথা বলবো না। আমরা এখন কথা বলবো শুধু বিরাট কোহলি নিয়ে, তাই তো? হুম। তো ও, আমাদের আবার লেট কামার বাপ্পাদিত্য দাসও চলে এসেছে। হ্যালো বাপ্পাদিত্য দাস, আপনার খাওয়া দাওয়া হলো? শোনা যাচ্ছে না। হ্যালো। বাপ্পাদিত্য সিগন্যাল লেটে যাচ্ছে নাকি? হ্যালো হ্যালো। হ্যাঁ, মুখটা দেখা একটু। হ্যাঁ, আপনার আওয়াজ এত আস্তে মুখ আস্তে দেখা আসছে, যাচ্ছে। আমরা আর কি বলবো। শুভঙ্কর, সুমন, মুখ দেখা তোরা। শুভঙ্কর সুমন, তোরা হ্যাঁ, কি মুখ গোপনে কোনো, আমার আওয়াজ গোপনে আসছে? কোনো কারসাজি করছিস নাকি? হ্যাঁ, আমি আসছে আসছে। আমি তো আছি এই শুভঙ্কর, আসলে। তুই কি পড়েছিস এটা? দেখি, কিসের জার্সি পরেছিস? নিউজিল্যান্ড, কেন? নিউজিল্যান্ড। আমার কেন আমার টিমের জার্সি পরেছি, আমি যে টিমের সাপোর্টার তার জার্সি পরেছি। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমাদেরই, ও, জাস্ট তাই। ও, আজকে অব্দি আচ্ছা। তোদের, কাল থেকে আমাদের, কালকের ম্যাচটা হয়ে যাবে তারপর থেকে আমাদের। কিছু এইটা এইটা কিছু এইটা ব্যক্তি যারা এতটাই একটা কনফিডেন্ট থাকে না, বড় এটা পয়েন্ট। হচ্ছে অতিরিক্ত কনফিডেন্স হওয়ার নমুনা। আসে খালি হাতে বাড়ি চলে যায়, যেমন পাকিস্তান আমার দেখলাম মনে হয় না সুমন, অতিরিক্ত অ্যাটিটিউড দেখালো এক না ভাই, উইকেট নেওয়ার খালি জন্য। আমরা খালি হাতে বাড়ি চলে যাই আমরা আমার বন্ধু একটু এটাই ভুল ওভার কথা। এক্সাইটেড নিউজিল্যান্ড করেছে, কখনো কিছু আমাদের মনে এখন করবেন না বন্ধুগণ। বিরাট কোহলির ইনিংসটা নিয়ে কিছু বলা নিউজিল্যান্ড উচিত সবার। নিউজিল্যান্ড কখনো কাউকে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা অনিন্দ আচ্ছা বিরাট করে কোহলি, জবাব বিরাট কোহলি, দেয়নি আজকে আচ্ছা ভাই। বিরাট আচ্ছা কোহলি। এটা আচ্ছা এটা তোদের আচ্ছা চেন্নাই আচ্ছা ফ্যানদের মনে হয়। আচ্ছা, শুভঙ্করকে মিউট করতে হলো। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, এখন এই সেগমেন্টে আমাদের ফার্স্ট যে সেগমেন্টটা আছে, আমাদের এই ফার্স্ট সেগমেন্টে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো ট্রায়াম্ফ, বলবো না, ট্রায়াম্ফের মতো কিছু হয়নি, আমরা এই স্কুলের বাচ্চাদের সাথে খেলতে গেছিলাম, হারিয়ে দিয়ে চলে এসেছি, এরকম একটা ব্যাপার ছিল আমাদের কাছে ম্যাচটা। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলার কথা বলছি, আগের রোববার যে ম্যাচটা হয়। তো আমরা সেই ম্যাচ নিয়ে এখন কথা বলতে চলেছি, এবং তারপরে দ্বিতীয় সেগমেন্টে আমরা কালকের ম্যাচ নিয়ে কথা বলবো, যেখানে আমরা কথা বলবো
যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের কি কি উইন প্রবাবিলিটি আছে, কে কিরকম খেলতে পারে, কারণ কি এরকমও কথা আসছে যে শুভমান গিল এবং রোহিত শর্মা খেলবে না। সো উই উইল কাম টু দ্যাট পার্ট লেটার অন। ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দি ম্যাচ দ্যাট হ্যাপেন্ড লাস্ট সানডে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, দ্য গ্রেটেস্ট রাইভালরি, যেটা নিয়ে আমরা আগের সপ্তাহে এত বড় বড় করে কথাবার্তা বলছিলাম। তো আমি প্রথমেই স্টার্ট করব আমাদের এখন নতুন নতুন ক্যাপ্টেন মিস্টার সায়ন দাস দিয়ে। তো দাস দা, আপনাদের সরি মানে সায়ন দা, আপনার কেমন লাগছে ইন্ডিয়া জেতার পর, এবং আপনার কোন প্লেয়ার, আপনি বলেছিলেন যে নাসিম শাহ আপনার খুব আশা আছে যে নাসিম শাহ ভালো খেলতে পারে, কিন্তু দেখা গেল নাসিম শাহ মানে কি বলবো, কিছুই করতে পারলো না, উইকেট তো নিতেই পারেনি। যাই হোক, সেটা নিয়ে কেউই সেরকম নিতে পারেনি। ওই এরকম এরকম যে করছিল, একটু ঘাটটা ভেঙে গেছিল মনে হয়। যাই হোক, তো সেই একটা মাজনু উইকেট ভাই। নিয়েছিল মাজনু ভাই। হ্যাঁ, যাই হোক, যেই হয়ে থাকুক, তার নামও আমাদের কাছে এতটাই ইরিলেভেন্ট যে আমরা মনেও রাখছি না। কিন্তু যাই হোক, তো মোদ্দা কথা, খেলাটা নিয়ে তোমার কেমন লাগলো? খেলার প্রত্যেকটা পয়েন্ট, যেখানে তোমার মনে হলো পাকিস্তান এইখানে খেলাটা হেরেছে, বা এই জায়গায় ইন্ডিয়া খেলাটা নিয়ে চলে গেছে, পাকিস্তানের নাকের নিচ থেকে বুঝতেও পারেনি, প্লিজ আমাদের সাথে শেয়ার করো। পাকিস্তানের অ্যাকচুয়ালি ওরা মানে ওরা প্রথমত স্কোয়াড সিলেকশন ওদের ঠিক ছিল না। এটা নিয়ে অনেক হুম কন্ট্রোভার্সি হয়েছে। ওদের 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 যারা সিনিয়ররা তারাই এটা নিয়ে কোয়েশ্চেন করেছে। ওদের হুম স্কোয়াড সিলেকশন ঠিক ছিল না। ওরা হুম স্পিনার নেয়নি প্রপার, ঠিক আছে, হুম মিডল ওভার্সে। আর পুরোপুরি ওদের যে তিনটে ফ্রন্ট লাইন পেসার ওদের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো আমি লাস্ট পডকাস্টে একটা কথা বলেছিলাম যে ফার্স্ট 10 ওভার যদি ইন্ডিয়া বের করে দেয়, বাকিটা একদম জল ভাত থাকবে। তো সেরকমই হুম হয়েছে। মিডল ওভার্সে কোনো মানে কোহলি, আমি দেখছিলাম কোহলি বা যেই থাকুক ইজিলি সিঙ্গেল রোটেট হচ্ছিল, খুব একটা প্রেসার ক্রিয়েট করেনি। হ্যাঁ, আবরারের একটু প্রবলেম হচ্ছিল খেলতে, বাট ওকে বাদ দিয়ে বাকিরা কোনো, ওই লেফট আর্ম একটা স্পিনার ছিল, তো কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। ঠিক আছে। তো ইন্ডিয়ার কাছে কেক ওয়াক ছিল অনেকটাই। কারণ ইন্ডিয়া অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা এতটাই হাই হয়ে গেছে যে ইন্ডিয়ার যদি এনি ডে 11 প্লেয়ারের মধ্যে 5জনও যদি নিজেদের অ্যাভারেজ বা বেস্ট খেলে দেয়, সেটা এনাফ হয়ে যাবে এই পাকিস্তান টিমকে হারানোর জন্য। আহ আর সেকেন্ড হচ্ছে, পাকিস্তানের কাছে চান্স ছিল ওদের ব্যাটিংটাতে, কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজ এমন, মানে ওরা কোনোদিন দেখে মনে হয় না, রিসেন্টলি যতগুলো ম্যাচ দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের, ওরা উইনিং ইন্টেন্ট নিয়ে নামে না। বিশেষ করে ওদের যারা ব্যাটসম্যান, ওরা অলওয়েজ ইন্টেন্ট খুব ডিফেন্সিভ, একটা মাইন্ডসেটে, ন্যারো মাইন্ডসেটে ব্যাটিং করে। টিমিড, টিমিড, ওদের বডি হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ খুব মানে কি টিমিড। ওদের যতই লোকেরা ট্রোল করুক, বাবর আজম আর রিজওয়ান, এরা ওদের টিম পাকিস্তানের ওয়ান অফ দ্য মানে বেস্ট ব্যাটসম্যান এই টাইম। তো ওরা যদি নিজেরা লিড না করতে পারে ব্যাটিং এ, সেখানে যদি ওরা ভয় ভয় খেলে, টুকটুক করে খেলে, তো লিড টিমের অবস্থা করাটা যা হওয়ার একটু হবে। ভেতর থেকে আসে, আমার মনে হয় না লিডিং মানে ক্যাপাবিলিটিস বা লিডিং কোয়ালিটিস দুজনের মধ্যে হম, কারোরই আছে। তো সেটাই না, সেটাই। তুই যেটা বলছিস, উই অ্যাগ্রি টু দ্যাট, মানে আই অ্যাগ্রি টু দ্যাট। অ্যান্ড সত্যিতেই পাকিস্তানকে একবারও দেখে মনে হয়নি যে পাকিস্তানের জন্য, মানে পাকিস্তান ইন্ডিয়ার জন্য কোনো ট্রাবল করতে পারবে, না তাদের বোলিং দিয়ে না তাদের ব্যাটিং দিয়ে। হ্যাঁ, একটাই ভয় লাগছিল যে হার্দিক পান্ডিয়া না আবার কোহলির 100টা না করতে দেয়। কিন্তু যাই হোক, হার্দিক পান্ডিয়া ঠিকঠাক সময় আউট হয়ে গেছে, কোহলি 100 করে ফেলেছে লাস্ট বলে, এবং আমরা খুব খুশি হ্যাঁ, হয়েছি তার জন্য। তো এবার আমার দ্বিতীয় প্রশ্ন সুমনের জন্য থাকবে। সুমন যেহেতু নতুন এসছে আমাদের আজকে, আহ, আগের দিন সুমন অ্যাবসেন্ট ছিল, তো সুমনকে আমি কোশ্চেন করতে চাই যে সুমন, তুই মেনলি আমাদের টিমের বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালোভাবে দেখিস, তো তোর কি মনে হয় কোন বোলারের সেদিনের পারফরমেন্স খুব ভালো ছিল ইন্ডিয়ার দিক দিয়ে এবং পাকিস্তানের দিক দিয়ে? মানে পাকিস্তানে কেউ বোলিং করেইনি সেরকম, তো যাই হোক, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। বাট হ্যাঁ, তাও ইন্ডিয়ার দিক দিয়ে তোর কি মনে হয় সবচেয়ে ভালো কে ছিল বোলিং এর দিক দিয়ে পারফরমেন্স? ইন্ডিয়ার দিক দিয়ে আমাদের ওভারঅল বোলিং ইউনিটটাই ইকুয়ালি কন্ট্রিবিউট করেছে। ফার্স্ট অফ অল হার্দিক পান্ডিয়ার কথা বলবো, অ্যাজ আ ফাস্ট বোলিং অলরাউন্ডার খেলছে আমাদের টিমে। বাট যেটা দরকার না, আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট করেছে। আর বড় ম্যাচে যে কন্ট্রিবিউশনটা দরকার একটা সিনিয়র প্লেয়ারের থেকে, সেটা অবভিয়াসলি করেছে, পজিটিভ দিক। আর সেক্ষেত্রে যদি আমি পাকিস্তানের দিক থেকে দেখি না, ওদের ফাস্ট বল ইউনিট অলওয়েজ স্ট্রং, আমরা সব ভেবে থাকি। কিন্তু এইবারে সেটা দেখতে পেলাম না। স্পেশালি ওদের হোম, মানে হোম কন্ডিশনে ওরা খেলছে। হুম। আমরা এক্সপেক্ট কারণ করেছিলাম কি, একটা বড় সড়ো দুবাইও টার্গেট ওদের ওরা কাছে হোম দেবে, কন্ডিশনই, অবভিয়াসলি সেরকম নিয়ে এক্সপেক্টেড। বাট অনেক কেন, অনেক খেলেছে ওরা ওখানে। হ্যাঁ ওদের কাছে অনেক খেলেছে, বাট সেইভাবে ওরা ইউটিলাইজ করতে পারেনি। ফার্স্ট অফ অল ব্যাটিংটা আমি যদি বলি না, ব্যাটিং এ যেটা এক্সপেকটেশন ছিল, অ্যাটলিস্ট 280 তো করা দরকার ছিল প্রয়োজন, আরো মিনিমাম 300 কাছে করা দরকার ছিল, বাট সেটা করতে পারেনি। ওখানে ওরা ফার্স্ট পিছিয়ে পড়েছে। তারপর ইনিশিয়াল ওভারে যে উইকেট নেওয়া দরকার, যেটা ওদের স্ট্রেংথ, প্রথম 10 ওভারে 2 থেকে 3টে উইকেট নেওয়া দরকার ছিল, আর সেটা একদমই পিছিয়ে পড়েছে। তো ওভারঅল খুব নমিনাল দেখলাম। দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়নি যে ওরা কোনোভাবে জেতার মেন্টালিটি নিয়ে খেলছে। জাস্ট
কোনোভাবে জাস্ট ম্যাচটাকে বার করতে পারলে ওরা হ্যাপি, এটা মনে হয়েছিল। সেটাই, ওভারঅল কারণ আমি যে হ্যাঁ, বল ধরনের বল। একটা কম্পিটিশন চেয়েছিলাম, বাস হ্যাঁ যতটা একটা আমেজ হয় না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হওয়ার আগে, সেটা ছিল। বাট খেলা দেখে সেরকম আমার ভালো লাগলো না। বাট অ্যাটলিস্ট কম্পিটিশনটা ভালো হলে আরো মজা আসতো। ঠিক আছে, আই হোপ নেক্সট টাইম ইমপ্রুভ করবে আরো ওরা, আশা করি। হ্যাঁ, আমরা এটাই আশা করবো যে ওরা ভালো খেলুক এবং আমাদেরকে আরো কম্পিটিশন দিক, কারণ কি 241 রান কিন্তু মোটেই রান না। মানে এত একটা হাই ভোল্টেজ খেলার Exactly. জন্য 241 খুবই কম। হ্যাঁ, এটা টি20 হলে 241 একটা ভালো রান হতো ভাবতাম, কারণ কি আমরা 300 কাছাকাছি যাচ্ছি, ইন্ডিয়ান টিম 300 প্রায় ছুঁয়ে 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 চলে আসছে। 297, 295, হ্যান ত্যান, যাই হোক। কিন্তু 241 রান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে, যেখানে তুমি নিজের প্রায় দেশের কন্ডিশনের মতো জায়গায় খেলছো, দুবাই, যেটা অলমোস্ট ইউর সেকেন্ড হোম গ্রাউন্ড বলা যায়। স্পেশালি হোম কন্ডিশন অবভিয়াসলি। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি। সবকিছুই তোমাদের ফেভারে, বাট তাও তোমরা আবার সেই একই রকম ভাবে বান্ডিল হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কাছে। এটা চলে আসছে। এবং খুবই খারাপ লেগেছে সেদিন খেলাটা দেখে। একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হলো কোহলির 100। আমি বারবার এই কথাটাই বলবো, কিন্তু তাছাড়া সেরকম ভাবে কিছু সেরকম দেখা যায়নি। হ্যাঁ, ইন্ডিয়ান বোলিং খুব ভালো ছিল। কুলদীপ যাদব ইয়েট অ্যাগেন চিপস ইন উইথ 2 or 3 উইকেটস, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। কিন্তু ওর বোলিংও কিন্তু এফেক্টিভ ছিল। প্রথম দিন আমরা দেখতে পাইনি বাংলাদেশের সাথে যে ও কতটা ভালো ভেরিয়েশনস আচ্ছা, আনতে পারে। স্পেশালি একটা জিনিস আমি অবজার্ভ করছি, ফিল্ডিং খুব সুন্দর ফিল্ডিং হয়েছে একদিন। হুম, একটা জাস্ট অবশ্যই। ব্যাটিং আর বলিং তো দরকারই, একটা টিমকে ফিল্ডিং দিয়ে কন্ট্রিবিউট করতে হয় টিমকে, সেটা অক্ষর প্যাটেলের মতো আরো অনেকেই আছে, নাম বলছি না। অক্ষর প্যাটেল দুর্দান্ত একটা রান আউট করেছে বাবার আজমকে, আই থিঙ্ক বাবার আজম না, আই থিঙ্ক নামটা আমার মনে পড়ছে না, ইমামুল হক। ওপেনার ছিল। ইমামুল্লাহ, এক্সেল, খুব সুন্দর। এটা অলরেডি কোনো লং ফরম্যাটে না রান আউট হওয়াটা একটা ক্রাইম আমার কাছে মনে হয়। এবং পিচটা যে রান আউটটা আরো হয়েছে, সচেতন হওয়া দরকার। তোরা সবাই দেখেছি, ইন্টেন্টই দেখা যায়নি যে ও দৌড়াচ্ছে উইকেটের দিকে, ওর হুম হুম, নিজের এক্স্যাক্টলি। উইকেটটা বাঁচানোর জন্য যে দৌড়াবে, ডাইভ দেবে, সেরকম কোনো ইন্টেন্টই ছিল না। তাই তো, হ্যাঁ, গজা, তোর কি ফিল্ডিং মনে হয়? অলরেডি 10 থেকে 15% কাজ করে গিয়েছে আমার মনে হয়, মনে হ্যাঁ, হচ্ছিল আমাদের ইন্ডিয়ান হ্যাঁ, টিমের অনেকটা ফিল্ডিং। একদম। মানে ডাইভ গজা, এবং ল্যাক অফ পেস। এবং হ্যাঁ, আগের বলছি। দিনের ম্যাচ নিয়ে তুই বল যে তোর কি মতামত, কারণ কি তুই হলি আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট প্লেয়ার এবং তোর অনেক এক্সপিরিয়েন্স আছে। অবশ্যই ইন্টারন্যাশনাল এবং আমাদের খেলার মধ্যে কোনো আমি তুলনা করছি না, কিন্তু যাই হোক, খেলার মধ্যে এরকম সিচুয়েশন আমাদেরও হয় যেখানে আমাদের নিজের উইকেট বাঁচাতে হয়। এবং আমরা জানি যে আমরা উইকেট বাঁচালে হয়তো কিছুটা রান আমরা করতে পারবো, হয়তো খুব বেশি না, 10-12 রান বা 15 রান, কিন্তু দ্যাট উইল অ্যাড আপ টু দ্য টিমস টোটাল, অ্যান্ড দ্যাট উইল হেল্প আওয়ার টিম হ্যাঁ, টু উইনিং কজ। তো তোর কি মতামত? হ্যাঁ, হ্যাঁ, আমার প্রথমে যেটা মনে হচ্ছে যে ওই যে যখন রিজওয়ান আর শাহিন মানে যখন একটা পার্টনারশিপ হচ্ছিল, মানে হুম। সেকেন্ড উইকেট পড়ে যাওয়ার পর, মানে যখন সাউথ ইমাম শাকিলে আর আউট হয়ে গেছে। রেজওয়ান। হ্যাঁ, 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 ওই শাকিল আর রিজওয়ানের যখন পার্টনারশিপ হচ্ছিল, আমার তখন মনে হয়েছে যে হ্যাঁ, মানে যে মানে শর্ট সিলেকশন গুলো অনেক ভুল হয়েছে। মানে যেমন কোন বলগুলো সিঙ্গেল নেওয়া উচিত বা কোন বলগুলো আমাদের 4-6 জন্য অ্যাপ্রোচ করা উচিত, ওই জায়গায় অনেক ভুল হয়েছে। মানে তারা অনেক মানে এমন বলগুলো ডিফেন্স করেছে যেগুলো হয়তো 1 রান 2 রান বার করে যেত, বা এমন বল হয়তো অ্যাটাক করতে গেছে যেগুলো হয়তো মানে মারা যেত না। ফলে এই শর্ট সিলেকশন ভুল হয়েছে বলে অনেক সময় দেখা গেছে কি সেটা মানে আলটিমেটলি তাদের কস্ট করে গেছে। 240-এ গিয়ে মানে 240 থেকে 241 এরকম জায়গায় গিয়ে তারা অল আউট। মানে এরকম একটা প্রবলেম হয়েছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা আমার মনে হয়েছে যে বিরাট কোহলি যেভাবে মানে সবসময় স্কোরটা সচল রেখেছিল, মানে 100 রানের মধ্যে 72 রান দৌড়ে নেওয়া, মানে হুম। তাও আবার শুধু 25 বছর বয়সে। 7খানা 4, তাছাড়া সব 1 and 2s। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা নট এ ম্যাটার অফ জোক। এটা মানে এই ধরনের সেঞ্চুরি কিন্তু খুব একটা মানে রিয়ারলি দেখা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে 70-72 রান সেঞ্চুরির মধ্যে দৌড়ে নেওয়া হচ্ছে। তো বিশেষ করে এরকম একটা কন্ডিশন যেখানে ওপোনেন্ট এবং স্পিনার আজকের দিনের 28 রান ক্রিকেটে অব্দি। যেখানে সবাই 4-6 মারতে চাইছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ফলে এই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে যখন একটা ব্যাটসম্যান ক্রমাগত স্ট্রাইক রোটেট করে যাচ্ছে, ওপোনেন্ট হয়তো প্রেসারটা অতটা ফিল করছে না, কিন্তু একদিকে স্কোরবোর্ডটা সচল আছে, কিন্তু ধীরে ধীরে টার্গেটের দিকে মানে এগিয়ে যাচ্ছে আর কি। মানে ফলে ওপোনেন্ট হয়তো ভাবছে যে 1 রানই তো নিল, কি এমন হলো। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেক ওভারে 5-6 রান করে বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি সেটা গিয়ে মানে একটা বড় টোটালের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে আর কি, মানে যেহেতু টার্গেটটা একটা রিচেবলের মধ্যে ছিল, ফলে ওভার প্রতি 5-6 5-6 5-6 করে বেরোতে বেরোতে মানে আলটিমেটলি 4-5 ওভার বাকি থাকতেই তখন সেই টার্গেটের কাছে পৌঁছে গেছে। ফলে এটা একটা প্রবলেম হয়ে গেছে যে যেভাবে সিঙ্গেল ডবলস বার করেছে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার মাঝখানে, তো সেই জায়গাটা আমাদের ইন্ডিয়ার চেজের ক্ষেত্রে খুব বড় মানে একটা বড় ভূমিকা রেখেছে ওই পার্টনারশিপটা। হ্যাঁ, এবং সেইটা
এই জিনিসটাই আবার পাকিস্তান ব্যাক করে গেছে, মানে এইভাবে ওরা স্ট্রাইক রোটেট করতে পারে, ফলে ওরা অনেক বেশি ডট বল খেলে ফেলেছে। মানে এই ব্যাপারটাই ওদের আলটিমেটলি কষ্ট করে গেছে, মানে যখন মানে প্রথম দুটো উইকেট পড়ার পর যে 10 ওভার থেকে 40 ওভার মাঝখানে যে মানে ফেজটা, ওই ফেজটায় ওরা ঠিক মতো আর কি স্ট্রাইক রোটেট করা বা মানে বাজে বলে বাউন্ডারি বার করা, এই জায়গাগুলো ওরা ঠিক মতো ওখানে ল্যাক করে গেছে, এটা আমার মনে হয়। না, এই কারণে যে পয়েন্ট গুলো তুই রাখলি একদমই খুব রেলেভেন্ট পয়েন্ট, এবং আমার মনে হয় এখানে আমাদের সাথে আজকে যারা যারা আছে সবাই এই পয়েন্টের সাথে একমত। তো বাপ্পা, আমি পরের প্রশ্ন তোকে করতে চাই যে আগের দিন আমরা সবাই মানে আমি আর তুই আর আমাদের কয়েকজন বন্ধু একসাথে বসে খেলা দেখছিলাম, এবং আমাদের মনে হচ্ছিল যে এই খেলাটা খুব একপেশা খেলা হয়ে যাচ্ছে। এবং এই খেলায় গিল এবং কোহলি যখন ওই মিডল ওভার্সে একটা পার্টনারশিপ বিল্ড করছিল, তখন সেরকম ভাবে কোনো পাকিস্তানি বোলারই কিন্তু মানে খুব একটা কষ্ট বা খুব একটা অসুবিধায় ফেলতে পারেনি গিল বা কোহলিকে, তাই না? তো তোর কি মতামত যে ওদের কোন লেন্থে বল করা উচিত ছিল, বা কোন জায়গায় বল করলে হয়তো কে মানে গিল এবং কোহলির একটু খেলতে অসুবিধা হতো, বা বোলিং চেঞ্জ কিভাবে করা উচিত ছিল, কোন কোন বোলার হয়তো ম্যাচ আপ করলে কোহলি এবং গিলের অসুবিধা হতে পারতো? তোর কি মতামত এবং তোর কি অ্যানালিসিস আগের দিনের এই পাকিস্তানের বোলিং নিয়ে? দেখ, নর্মালি যে সময় কোহলি নেমেছিল ওই সময় গিল অলরেডি কিছুটা রান মেরে একটুখানি খেলে রেখেছিল, তো পিচের অবস্থা বুঝে গেছিল। আর কোহলিও প্রথমে যেরকম দেখা যায় যে কোহলি ধীরে ধীরে বলটাকে আগে ডট করছিল, তারপরেও সিঙ্গেল ডাবলস এর দিকে এগিয়ে গেছে। এবং ওই সময় যেটা মেন জিনিস, পাকিস্তানের স্পিন অ্যাটাক খুব বাজে, মানে প্রায় নেই ওদের। ইন্ডিয়ার দেখতে গেলে স্পিনাররাই 5 উইকেট তুলেছে, কুলদীপ যাদব 3টে নিয়েছে এবং জাদেজা আর অক্ষর প্যাটেল একটা একটা মনে হয় নিয়েছে। ওই পিচেতে স্পিন খুব ভালো কাজ করেছে। আর নর্মালি যদি দেখা যায় শাহিন আফ্রিদি ওদের সবচেয়ে বেশি ইকোনমিতে রান খেয়েছে, 9-এর ওপরে ছিল। আর আট হারিস ওভারে রাফি রান 74, খেয়েছিল। 8 ওভারে 74 রান দিয়েছে। ওটাই, তো যাই হোক, বাদ শাহিন বাকি তুই আফ্রিদি বল। তেমন ইম্প্যাক্ট ফেলতে পারেনি যতটা ওর ওপর এক্সপেক্টেড থাকে। পাকিস্তান ওই টাইমে ফাস্ট বোলারদের দিয়ে বল করিয়ে ওটা করে দিয়েছে ভুল। ওই সময় স্পিনার আনা উচিত ছিল আমার মতে। লাস্ট 5 ম্যাচে শাহিন শাহ আফ্রিদি 54 বোধহয় অ্যাভারেজে 9টা উইকেট নিয়েছে। 54, 54, যে তোমাদের প্রিমিয়াম ফাস্ট বোলার। হ্যাঁ সায়ন, হাত তোলার কিছু নেই, মানে এটা ওপেন ডিসকাশন, তুইও বল। তারপর আমি শুভঙ্করের কাছেও যাব, তুই বল। না, আমার এখানে একটা অবজারভেশন আছে যে পাকিস্তানের পেসার গুলো আগের দিন ফার্স্ট 10 ওভার্সে ওদের হুম হুম। বোলিং এ সবচেয়ে বড় ফল ছিল যেটা যে ওরা ডিসিপ্লিন ছিল না। ওরা এমন বোলিং করছিল, মানে 20 ওভার্স এর মতন বোলিং, 6টা 6 জায়গায় বোলিং করছিল। এটা খুব ডিফেন্সিভ বোলিং, মানে ডিসিপ্লিন হচ্ছে কি তুমি একই জায়গায় বল করে যাবে, যেটা আমরা বুমরা বা শামিদের থেকে দেখতে পাই প্রথম ওয়ানডেতে। 10 ওভার হয়ই ওই জন্য, হ্যাঁ, প্রেশার তো ক্রিয়েট করে। শাহিন আফ্রিদির নো ডাউট প্রচুর ট্যালেন্ট, ওদের পেসার ওরা রয়েছে, কিন্তু ওই যে ডিসিপ্লিনটা নেই না, ওইটা অনেক ফ্যাক্টর করে এই ধরনের ম্যাচে। কারণ কি আহ যাই হোক, আরেকটা সেটা যেটা আমি আমাদেরই হেল্প দেখেছি। করছে। হুম, হুম, জাস্ট হ্যাঁ, ওটাই। আমাদেরই হেল্প করছে, ভালো হ্যাঁ, হ্যাঁ, একদিকে। কিন্তু তুই বল, অবশ্যই। আমি তোকে কাটতে চাইছি না, হ্যাঁ, বাট তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর না, ওটা থেকে ইউ নো শেখার যে অন দ্য। আমাদের ইন্ডিয়ান সেখানে আমাদের ইন্ডিয়ান বোলার অনেকটা আইডিয়াল সেট করে দিয়েছে। ঠিক আছে, যে প্রথমে হ্যাঁ, ডিসিপ্লিন বোলিং হয় পেসারদের দিক থেকে, আর কিন্তু মিডলে স্পিনাররা উইকেটের জন্য যায়। কিন্তু ডিসিপ্লিনের কথা যখন বলছি আমরা, তাহলে আরেকজনের নাম না নিলেই না। সে হলো মোহাম্মদ শামি। তার ডিসিপ্লিন ওয়াইড। কোথায় গেছিল আগের দিন? সেই ডিসিপ্লিনের কথা তো বলতে হয় বাবা, শুধু অন্যের ভুল দেখলে তো হবে না না। না, ওইটা এখানে ওটা কিছু স্বামীর কথা তো বলা যাবে না। আমার মনে হয় সুইং সুইং এর জন্য ও সুইং করার ট্রাই করছিল, তো না, ওই বোঝা জন্য যাচ্ছে, হ্যাঁ বারবার কিছু কিছু বল আউট ভেতরেও হচ্ছে। ঢুকছিল বাইরেও যাচ্ছিল, কিন্তু তুমি মানে কি বলবো, ইন্টারন্যাশনাল লেভেল এবং যেখানে তোমার 2023-এর ওয়ার্ল্ড কাপ এরকম ভয়ানক গেছে, মানে এত ভালো, ভয়ানক মানে এত ভালো গেছে, এবং তুমি এত ভালো একটা প্রিমিয়াম বোলার, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দি বেস্ট। তো তাও তোমার এরকম এত ওয়াইড যাচ্ছে, ওয়াইডে 4 চলে যাচ্ছে, মানে বল ধরা যাচ্ছে না, রাহুল ধরতে পারছে না, অত লম্বা কিপার হয়ে, তাহলে আই ডোন্ট নো কে এসে ধরবে। যাই হোক। না, তো ওইটা ওটা আমার মনে হয় না ওটা ওটা ওয়ান টাইম ছিল, এই নেক্সট টাইম থেকে হয়তো আরো ইমপ্রুভ অবশ্যই আসবে, কারণ একটু একটু হ্যাঁ, লিভে দেওয়া উচিত ওকে, কারণ কি ও ইঞ্জুরি থেকে আসছে, তো হয়তো সেই ও জন্য শিখছে, হতে হ্যাঁ। পারে। যাই হোক, হুম। তুই বল, তুই যে পয়েন্টটা রাখছিলি বল।
তো আমি বলছিলাম কি, ইন্ডিয়া পাকিস্তান তো আমরা ডিসকাশন করছি, আমরা ইন্ডিয়া নিউজিল্যান্ডে সুইচ করতে পারি, ইন্ডিয়া কারণ নিউজিল্যান্ডে আর তো আমরা আমরা সুইচ কোনো করব। পয়েন্ট পাচ্ছি না। না, হ্যাঁ, আমার কাছে আছে, কারণ কি শুভঙ্কর এখনো আছে, আচ্ছা আচ্ছা, তুই শুভঙ্করকে বল। প্রশ্ন করতে হবে। পয়েন্ট তো ওকে আমি ওকে। খুঁজে খুঁজে খুঁটিয়ে খুঁটিয়ে বার করবো, আমার কোনো অসুবিধা নেই, তুই জাস্ট আমাকে বলতে দে ব্যাস। যাই হোক, আমি তোদেরকে বোর করতে দেবো না, তুই দাঁড়া। এবার আসি আমি শুভঙ্করের কাছে। তো শুভঙ্কর, অ্যাজ উই অল নো, তুমি একটু রোহিত ঘেঁষা ফ্যান, মানে তুমি রোহিত শর্মাকে একটু ফলো করো। তো আমি আমি একটা রোহিত শর্মাকে আমি রোহিত শর্মাকে ফলো করি এটাকে বলবো। যদি বলিস যে কারেন্ট টিমে কাকে ফলো করি, তাহলে ওটা হার্দিক, বিশাল ভাবে। না, মানে সে আপনার তো গম্ভীর আমি অবশ্যই, হার্দিকের মানে বিশাল ভাবে ফলো করি। অবশ্যই, মানে আমি এই বিকজ প্রশ্নটা শোন। মানে আমার হ্যাঁ, বল বল না না, তুই বল, তবে আমি বলছি, বল বলে নে। বল। না, বিকজ মানে এটা আমার ওপিনিয়ন যে আপনার কপিল দেব যে ইন্ডিয়া হার্দিক পান্ডিয়ার মতো একটা বোলিং অলরাউন্ডার পেয়েছে। মাঝখানে ইরফান পাঠান ছিল একটুখানি তোর অপশন ওই হিসাবে, বাঁ হাতি বলার বাঁ হাতি ব্যাটসম্যান, বাট এখন হার্দিক মানে আপনার কপিল দেব তুই বলতে পারিস মানে আমার ওপিনিয়নে সেকেন্ড বেস্ট অলরাউন্ডার ইন্ডিয়ার না, জন্য, কথাটা ফাস্ট খুব বোলিং একটা ভুল অলরাউন্ডার। না, কথাটা খুব একটা ভুল না, কারণ কি মানে ইরফান পাঠানও বরোদা থেকেই আসে, যেখান দিয়ে হার্দিক পান্ডিয়া আসে, কিন্তু ইরফান পাঠানকে হ্যাঁ হ্যাঁ। ব্যাটিং এর দিক দিয়ে অতটা ভরসা করা যেত না সবসময়, না whereas না উই ক্যান না না। রিলাই অন হার্দিক পান্ডিয়া মোর দেন ইরফান পাঠান অন এনি গিভেন ডে। যাই হোক, তো আমার ইভেন প্রশ্ন আরেকটা, এটা ছিল। বল বল বল, তুই বলে নে, আমি তো বলতেই হ্যাঁ, থাকবো। বল। আমার প্রশ্ন এটা ছিল, আমরা আগের দিনও দেখলাম রোহিত শর্মা একটা স্টার্ট পায়, তাই তো? রোহিত শর্মা হুম। একটু ফ্রিলি হাত ঘোরায়, 3টে 4 একটা 6 মারে, কিন্তু আবার সেই শাহিন শাহর ইন সুইঙ্গিং ইয়র্কার লেন্থের বল, এবং রোহিত শর্মা আবার সেম শট এবং আবার আউট। তো তোর কি হুম। মতামত যে রোহিত শর্মা, কারণ কি আমরা বিরাট কোহলি নিয়ে অনেক কথা বলেছিলাম আগের দিন, যে বিরাট কোহলির ফর্ম আসছে না, কি করছে, মানে হয়তো কিভাবে খেলবে, কিভাবে দাঁড়াবে। তো আজকে আমরা একটু রোহিত শর্মাকে নিয়েও কথা বলি, যে রোহিত শর্মা কি মানে খুব অ্যাটাকিং খেলতে যাচ্ছে আগে থেকে, এটা ভেবে যে আমার কাছে ব্যাক এন্ডে আরো ভালো ব্যাটসম্যান আছে যারা সামলে নেবে, নাকি ওর ইন্টেন্টটাই একটু অ্যাটাকিং হয়ে যাচ্ছে প্রথম থেকে, যার দেখ, জন্য আমার একটু একটা ইরাশনাল জিনিস শট হয়ে যাচ্ছে? আমার মনে হয় যে একটা জিনিস, যে ভালো যে বল হয় না, সে ভালো বলকে রেসপেক্ট দিতেই হবে। মানে সে তুই যতই লেভেলের বড় ব্যাটসম্যান হোক, তুই যে হুম বলটা হুম, রোহিত আউট হয়েছে ওইটা মানে খুবই সুন্দর বল, ওইটাকে নো ডাউট, নো ডাউট। আটকানোর একটাই মানে চান্স, পুরো ডিফেন্স মানে ওর কোনো মানে তোর নেই, ভালো বিকল্প বলের নেই। কোনো তোর নেই। হুম। তুই ভালো বলে কোনো তোর নেই, মানে তুই যতই ভালো ব্যাট চালিয়ে দে সেটা নয় ভালোভাবে কানেক্ট হবেই না। তো ওইটা আউট না, মানে ওইটা আমার মনে হচ্ছে না রোহিতের কোনো দোষ ছিল, মানে কারণ রোহিত পুরোটাই ফ্রি মাইন্ডেই খেলতে যাচ্ছে। তো এটা আমি জাজ করছি না, বাট আমার মনে হয় যে এটা তো টি-20 না যে একটা স্টার্ট দিয়ে দিলেই হয়ে যায়, একটা 50 ওভারের ব্যাপার। আমার মনে হয় রোহিতের অ্যাটলিস্ট 15 ওভার অব্দি থাকা উচিত। মানে মারছে ঠিক আছে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন যদি একটা 15 ওভার অব্দি থেকে যায়। ইভেন রোহিত নিজের একটা পডকাস্টে বলেছিল যে আমি যদি, আমার ঠিক নাম্বার অফ বলসটা মনে নেই, ও বলেছিল যে আমি যদি এই নাম্বার অফ বলসটা খেলে যাই না, তাহলে আমাকে আর কোনো বলার আউট করতে পারবে না, প্রথম আমি দশ নিজের ওভার ভুলেই আউট হতে পারবো। তো আমার প্রথম 10 ওভার খেলে প্রথম নিলে আমি। 10 ওভার তো হ্যাঁ, ইভেন ইভেন এটা স্ট্যাটও বলে যে ও যদি প্রথম 10 ওভার খেলে যায় দেন ওকে আটকানো খুব চাপের। তো আমার অবভিয়াসলি মনে হয় যে সেট হয়ে যদি যাচ্ছে। ওভারে হ্যাঁ অবভিয়াসলি যদি 8 রান বা 10 রান এসে যায়, আমার মনে হয় রোহিতের একটু লিড করে যাওয়া উচিত। বা যদি আরো ভালো হয় যে রোহিত যদি একটু ধোনি ক্লিপিংস দেখে, যেভাবে নিউজিল্যান্ডের ম্যাচটায় ধোনি বল ছেড়েছিল, ওরকম ভাবে হ্যাঁ, দেখে যদি একটু শেখে, খুব ভালো অবশ্যই। হয় যে কিভাবে টাক বল ছাড়তে হয়। টাক একদম ডিফেন্স, হ্যাঁ ওয়েল হ্যাঁ, লেফট। একদম ওইটা একটু ক্লিপিংসটা যাই হোক। দেখা উচিত, কেন হুম। কালকেই মনে হয় ম্যাচ। ও তুই কালকে সেটাই। মনে কি হয় যদি এটা কে- এক মিনিট, তুই কি এটা ধোনিকে প্রশংসা করে বললি না এ করে বললি? অবশ্যই প্রশংসাই আমি কি করে করছি আমাদের আমরা। বললি? আমি হ্যাঁ অবশ্যই, দেখছিস না সুমন আছে, ধোনির প্রশংসা হবে না সুমন থাকতে, বল। আচ্ছা, যাই হোক, এই এত ধোনি ধোনি কোহলি রোহিত শর্মার এই ডিবেট আমরা ওইদিকে ঢুকতে চাই না। আমরা এখন এইটা নিয়েই কথা বলতে চাই, এবং অ্যাজ দ্য হোল এবার আমি আমার পার্সপেক্টিভ দিয়ে খেলাটাকে একটু বলতে চাই, কারণ কি আমি সবার পার্সপেক্টিভ নিলাম এবং আমি আমারটাও একটু রাখতে চাই সামনে। তোরাও বলতে পারিস, কারণ কি এখন এটা ওপেন ডিসকাশন, এখন আমি আলাদা আলাদা করে সবাইকে জিজ্ঞেস করবো না, যখন যার মনে হবে সে সেভাবে বলতে পারি। আমার মনে হয় প্রথমে খেলাটা যখন শুরু হলো, তখন পাকিস্তানের তরফ থেকে একটু ইন্টেন্ট দেখা যাচ্ছিল যে না, ওরা খেলবো, একটু এদিক ওদিক খেলবো, একটু রান বার করবো, কিন্তু তারপর হঠাৎ যখন হার্দিক পান্ডিয়া এলো, আবার আমরা জানি মন্ত্র পড়ে বল করলো, মানে সেদিন পড়েনি কিন্তু মানে যেভাবেই করুক, এবং আমাদের চিল মানে বাবার আজম আউট হয়, এবং বাবার আজম আউট হওয়ার পর তারপর যেন মনে হলো সবাই
একদম পরপর আসছে আর যাচ্ছে। তারপর রিজওয়ান এবং সাউথ শাকিল যখন খেলাটা ধরে তখন মনে হয়েছিল খেলাটা একটু একটা স্ট্যান্ডার্ড টোটালের দিকে যেতে পারে, 270 280, বাট কখনোই সেটা মনে হয়নি যে খুব গেটেবল। সবসময় এইটা মাথায় ছিল যে এদেরকে টানতে হবে, এদেরকে কাউকে না কাউকে একটা 80 বা 90 করতে হবে, তবে গিয়ে ওই টোটালটা হবে। তাছাড়া 280 বা 90 কখনোই হবে না। কারণ কি, আমরা খুব ভালো মতোই জানি যে পাকিস্তান কোল্যাপস কত সুন্দরভাবে করতে পারে, পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কত সুন্দরভাবে কোল্যাপস করতে পারে। উই হ্যাভ বিন উইটনেসিং দ্যাট ফর দ্য পাস্ট 1 ডেকেড। আর কি বলবো, মানে সেরকম কোনো ব্যাটসম্যান ওদের মিডল অর্ডারে আছে বলে আমার তো মনে পড়ে না যে খেলাটাকে ধরে নিয়ে এগিয়ে যেতে পারবে। এবং সেটাই হয়। আবার আমাদের স্পিন ডুও আসে, ডুও না ট্রাইও, কারণ কি অক্ষর পটেল, জাডেজা, কুলদীপ যাদব তিনজনে আসে এবং সাফা চাট করে দেয়। আমাদের ফাস্ট বোলার লাগেও নি, হর্ষিত রানা সেরকম ভাবে দরকার পড়েনি, মোহাম্মদ শামি দরকার পড়েনি, হার্দিক পান্ডিয়া চিপড ইন উইথ উইকেট, মেবি 2 উইকেটস। কিন্তু যাই হোক, ইট ওয়াজ ইট ওয়াজ অ্যান অল রাউন্ড পারফরমেন্স বাই অল দ্য টিম, মতলব টিম মেম্বার্স। আর আমার এখানে ভালো একটা খেলা কথা হয়েছে। আছে, হুম। আমার বল। মনে হচ্ছে যে তোর মানে পাকিস্তানকে, মানে এটা আমার ওপিনিয়ন, যে পাকিস্তান মানে 2017 সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ফাইনালে হারানোর পর থেকে না একটু ওভার কনফিডেন্সে বেশি চলে যায় আমাদের সাথে ম্যাচ হলে। না, মানে বিকজ এই স্ট্যাটিস্টিক্যালি জিনিসটা দেখতে সেম গেলে আমাদের কিন্তু, স্ট্যাটিস্টিক্যালি দেখতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার থেকে এগিয়ে ছিল। 7টা ম্যাচের মধ্যে 4টে পাকিস্তান, 3টে ইন্ডিয়া ছিল। এখন বরাবর হয়ে গেছে 4-4, 8-এর মধ্যে। বাট পাকিস্তান কিন্তু এজ নিয়ে রেখেছিল। না অবভিয়াসলি দ্যাট না ইজ না, এখানে আ এখানে ডিফারেন্ট একটা থিং, কথা আছে। কিন্তু তাও। তোর আমার 2017 কথা এখনো মনে আছে, যে যখন ফাইনাল ছিল হুম। তখন মানে 90% ইন্ডিয়ান ধরে নিয়েছিল যে আমরা ফাইনালটা জিতছি। ইভেন ওরা এরম ভাবেও বলেছিল যে আমরা তো আইসিসি টুর্নামেন্টে দেখা হলে পাকিস্তানকে হারাই। দেন ওখান থেকে একটা হার্ট ব্রেক আছে, তারপর থেকে আমার মনে হয় অনেকটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা সিরিয়াসলি ভাবে নেয়, বাট পাকিস্তান আমার মনে হয় না 2017 পর থেকে বেরাতে পেরেছে। ওদের একটু অবশ্যই। ওভার কনফিডেন্সই আমার একটু মনে হয় চোখে পড়ে অবশ্যই। ওদের, একটু মনে হয় আমার চোখে এখানে পড়ে যে আমরা একটা আর ইন্ডিয়া আমার আছে, এখানে কি মকা আছে মকা এছাড়া। অবজারভেশন আছে, এখানে একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে হুম, হুম। হ্যাঁ, বল যে বল বল। 2019 ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার ব্যাটিং যে স্টাইলে খেলতো, যে রোহিত আর কোহলি ওরা বড় ইনিংস খেলতো, বিল্ড আপ করতো, ওর অ্যারাউন্ড টিম বা বাকিরা ব্যাটিং করতো, এরকম একটা একটা মানে একটা প্যাটার্ন ছিল ইন্ডিয়ার ব্যাটিং। ঠিক আছে, 2019 ওয়ার্ল্ড কাপের আগেও এই একটা প্যাটার্ন ছিল। তো মডার্ন যে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ গুলো হচ্ছে, এইখানে কিন্তু ওই পুরোনো প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মডিফাই হয়ে গেছে। এখন প্রথম থেকেই এখন কোনো একজন বা দুজনের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্সি থাকে না। তো বাকিরা প্রত্যেকেই নিজেদের কন্ট্রিবিউশন বা প্রত্যেকেই একটা ইন্টেন্ট নিয়ে খেলে। তো যেটা আমরা ইন্ডিয়ার ব্যাটিং এ দেখছি, যে এই যে আমরা কোয়েশ্চেন করেছি রোহিত শর্মা কেন অ্যাগ্রেশন দেখাচ্ছে বা ওভার অ্যাগ্রেশন হয়ে যাচ্ছে, এটার পিছনে আমার মনে হয় যে একটা খুব সিম্পল রিজন আছে। যে রোহিত শর্মাকে দেখবি দেখবি তোরা, যে ও কিন্তু 6টা বলই কিন্তু ও ফুল শট মারার জন্য যায় না, বা লফটেড শট খেলে না। ও কি করে, ও একটা কি দুটো অ্যাগ্রেসিভ কিছু শটস খেললো বা একটা ছোট স্টেপ আউট করলো, ঠিক আছে, সেটা ধর স্পিনার হোক বা পেসার হোক, প্রথম 10 ওভার্সে। এইটা কি করে, এটা বোলারদের মধ্যে একটা ডাউট ক্রিয়েট করে যে এই প্লেয়ারটা ইন্টেন্ট আছে। তো তখন বোলার্সরা অন্য সেকেন্ড থার্ড অপশন বা ভেরিয়েশনের কথা ভাবতে শুরু করে। ঠিক আছে, এটা এইটা আমার মনে আমার হয় যে এখানে একটা এটা পয়েন্ট ইন্ডিয়ার। আছে, যেরকম 2023-এ মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে ফাইনালটা হলো, যেটা আমরা অস্ট্রেলিয়ার কাছে হারি, যেখানে রোহিত শর্মা কিন্তু ভালো সেট হয়েছিল, সবার মনে আছে হয়তো। এবং রোহিত শর্মা সেট হওয়ার পরে একটা গ্লেন ম্যাক্সওয়েল এসেছিল এবং ম্যাক্সওয়েলকে দেখে ও মারতে শুরু করে, একটা 6 আর একটা 4ও এসেছিল ওই ওভারে। 10 রানের ওপর এসেছিল বোধহয়, আমি যদি ভুল না বলি। তো আবার 12 আরেকটা, এসেছে। হ্যাঁ, আবার বেরিয়ে আরেকটা ওভার দ্য কভার মারতে গেছিল এবং ব্যাট হাতে ঘুরে যায় এবং ট্র্যাভিস হেডের সেই দুর্দান্ত ক্যাচ। আমি তো আমি সেটাই বলি যে আমার মনে হয় না রোহিত দশ শর্মা রান কিন্তু এসে গেলে আর কোনো অ্যাটাক এখন করার আর, দরকারই নেই। হ্যাঁ, কারণ কি, অ্যাট দ্য সেম পয়েন্ট তোমাকে এটাও বুঝতে হবে খেলার গুরুত্ব কতটা, ওই ম্যাচটার গুরুত্ব কতটা, তাই না? ওটা একটা ওয়ার্ল্ড কাপ সেটাই ফাইনাল ম্যাচ। সেটাই ও নিজে ভালো করে সেটাই জানতো যদি ও ওই সময় টিকে যেত, যদি ও ওই 10 রান হয়ে গেছে ওভারে, তখন আমাদের প্রায় একশো হম। একশো কাছাকাছি বা 100-র একটু বেশি হয়েছে, আমার এক্স্যাক্টলি রান মনে নেই। কিন্তু তখন যদি ও আর কোহলি যেরকম ভাবে খেলছিল যদি রান একটু টেনে রেটটাও দিত, ভালো ছিল। অনেক ভালো খেলা এবং অনেক একটা ভালো রান হতো ওই জায়গাতেই। তুই ভাব, 243 না 263 কিছু একটা রানের টার্গেট ছিল, ওইটাই যদি 300 রান হতো,
300-র কাছাকাছি রান হতো। অস্ট্রেলিয়ার কাছে কিন্তু খুব মানে একটা অসুবিধাজনক একটা টোটাল হতো, অত ইজি হতো না। এবং ইন্ডিয়ারও না, বোলিং আমি তখন আমি ওই আলাদাভাবে ওই দেখা যেত। ওই পয়েন্টটাই, হ্যাঁ, তোর পয়েন্টটা আমি এগ্রি করেই বলছি, মানে কনক্লুশনটা আমার পয়েন্টটা এটা ছিল যে পাকিস্তান টিমও এখন ওইরকম স্টাইলে ব্যাটিং করে যে ওরা ডিপ যায়। ডিপ মানে ওরা ভাবে যে আমরা সেট হই, একটা টাইমের পর স্ট্রাইক রেটটাকে হাই হাই করবো, বা গজা যদি থাকে ও নিজেও এগ্রি করবে যে আমরা এখন, মানে পাকিস্তান টিম ওইভাবে ভাবে যে আমরা ডিপ যাই, ডিপ দিয়ে পরে অ্যাক্সেলারেশনটা করবো। যার জন্য রিজওয়ান এটাই জাস্টিফিকেশন দিয়েছে যে আমরা ফার্স্টে সেট হয়েছি, সেট হওয়ার পর আমরা রিজওয়ান ঠিক তো করেছিলাম যে টাইমের পর হোয়াইট লিপস্টিক কি বলে অ্যাক্সেলারেট বোঝা যায় করবো। না। इस तरह से इस तरह से इंशाल्लाह বয়েজ প্লেড ওয়েল। এই এই তো কথা বলে। টুডে রেন কেম, হুম। রেন নোবডি ক্যান, হ্যাঁ রেন রেন রেন, ইয়েস ইয়েস বি বয়েজ ইনশাল্লাহ, বয়েজ বয়েজ ইনশাল্লাহ পাক ওয়েল। এই, আর তো কিছু নেই। আমি তো বুঝতে পারি না না, ভাই পয়েন্টটা ওইটাই রিজওয়ানের যে কথা। ওই জন্য পাকিস্তান কি হয়েছে, কোলাপস করে গেছে, যে ওরা ওই রিকভারিটা করতে পারেনি। এবং ইন্ডিয়ার তুই যে বলছিস 23 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওই ফাইনালও তুই যদি দেখিস যে রোহিত শর্মা যে ইন্টেন্টটা দেখিয়েছিল, ওটা কিন্তু একটা, ও কিন্তু একটা মানে স্ট্যান্ডার্ড সেট করে গেছে টিমকে, যে ফাইনাল খেলছো ফিয়ারলেসলি খেলো, যেটা অস্ট্রেলিয়া 2003-এর ওয়ার্ল্ড কাপও খেলেছিল। ওরা কিন্তু ভাবেনি যে আউট হয়ে গেলে কি হবে, পরের ব্যাটসম্যান কিরাম খেলবে। কিন্তু রিকি রোহিত পন্টিং, শর্মার যে ইন্টেন্টটা না, মাইকেল রোহিত বেভন। শর্মার ইন্টেন্ট, হ্যাঁ, আমার ওটাই পয়েন্ট, যে রোহিত শর্মার যে ইন্টেন্টটা ছিল ওটা কিন্তু বাকি ব্যাটসম্যানরা ক্যারি করতে পারেনি। যেটা KL রাহুল পরে রিগ্রেট করে যে আমি অনেক স্লো স্ট্রাইক রেটে খেলেছি। এবং কেন খেলেছি, কারণ ওই প্রেসারটা নিয়ে নিয়েছি, যেটা ফাইনাল ম্যাচ, যেটা অস্ট্রেলিয়ারা করে না। অস্ট্রেলিয়ারা ম্যাচের মতন, মানে ওরা আর কি প্রচন্ড অ্যাগ্রেসিভ খেলে, কিন্তু তুই ফিয়ারলেস খেলে। তুই যদি সিচুয়েশনটাকে একটু ঘুরিয়ে দিস, তুই ভাব রাহুল অ্যাগ্রেসিভ, মানে সেই অ্যাগ্রেশন দেখালো, অ্যাগ্রেসিভ শট খেলতে গেল এবং ঠিক রোহিত শর্মার মতো আউট হলো, তখন কি তুই এই কথাটা বলতি? তখন ওর রানই থাকতো না, না, স্লো আমি স্ট্রাইক রেট আমি খেলুক বলতে যাই হোক চাইছি, তখন। হ্যাঁ, আমার পয়েন্ট হচ্ছে যে অ্যাগ্রেশন মানে এটা না যে আমি সবসময় বড় শট বা সিক্স খেলবো। অ্যাগ্রেশন করলেও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতো একটা সময়, সেটা কি হবে, যে ডট বল কম খেলে সিঙ্গেল ডাবলস করে ছয় একটাকে আট দুই করা, রান। দুইটাকে তিন করা, হ্যাঁ, তাই তো? এক্স্যাক্টলি, এটাই বলছি, এটা ইন্টেন্ট এটাই দেখানো, কিন্তু। এটাই। আর আর একটা জিনিস প্রবলেম হয়েছে যেটা আমার মনে হয়েছে, যে ফাইনালে ট্রাভিস হেড বা মিচেল মার্শ এদের মতো যে বোলার গুলোর ওভার, মানে যারা পার্ট টাইমার, ওই ওভার গুলোতে অনেক কম রান বার করা হয়েছে। মানে এমন হয়েছে যে ট্রাভিস হেড মাত্র 1 রান দিয়ে গেছে বা মিচেল মার্শ 2 রান দিয়ে গেছে। এই ওভার গুলো ম্যাটার করে গেছে। মানে তুমি যখন একজন পার্ট টাইমারকে 4টে 5টা করে ডট বল খেলবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রেসার সৃষ্টি করে। মানে তুমি ইরেগুলার বোলারের বলে তুমি অ্যাটলিস্ট 1 রান 2 রান করে না নিতে পারলে, সেই ওভার গুলো কিন্তু খুব একটা, মানে মানে কি বলবো, বার্ডেন হয়ে যাচ্ছে। 1 রান 2 রান দিয়ে বার করে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু মানে একটা পার্ট টাইমার আসছে 2 রান দিয়ে চলে গেল, একটা আসছে মানে ইরেগুলার বোলার আসছে 1 রান দিয়ে চলে গেল। এটা কিন্তু অবশ্যই। মানে খুব বড় ইম্প্যাক্ট ফেলে। যে ফ্রন্ট লাইন বোলার না তোমাদের টিমে, তাকে যদি আমি 1 রান নিই, তার ওভারে 2 রান নিই, বা কম করে হলে 3 রান নিই, খুব বাজে অভ্যাস সেটা। কারণ কি, তাহলে তোমাদের উপর প্রেশারটা আমি ক্রিয়েট করবো কি করে? তাহলে অটোমেটিকলি তোমাদের ফ্রন্ট লাইন বোলার খুব ভালো বল করে যাবে, উইকেট নিয়ে যাবে, 10 রানের কম দিয়ে যাবে। যাই হোক, এই এই নিয়ে কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমাদের কাছে আর 5 মিনিট বাকি এই সেগমেন্টটা পুরো করার জন্য। তারপর আমরা একটা 10 মিনিটের কুইক ব্রেক নেবো, নিয়ে সেকেন্ড সেগমেন্টে আসবো, যেখানে আমরা কথা বলবো ইন্ডিয়া নিউজিল্যান্ড কালকের খেলা নিয়ে, এবং পোটেনশিয়ালি যে খেলাটাতেই ডিপেন্ড করবে আহ, যে আমরা কার সাথে সেমিফাইনালে দেখা করব, অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা। সেগুলোতে আমরা পরে আসছি, কিন্তু তোদের আর কোনো পয়েন্ট যদি থাকে এই সেগমেন্টটাকে কনক্লুড করার জন্য, যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা, তো তোরা প্লিজ বলতে পারিস যদি তোদের মনে হয় আমি যে এই আমি পয়েন্টটা তোরা মিস করে এখানে গেছিস। আমি এখানে একটা কথা বলতে চাই যে হুম। মানে এটা একটা তোর ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে মাথায় চলে এসেছে যে হার্দিক নামলে নাকি যে মানে টিমের ব্যাটসম্যান যে সেঞ্চুরি মারতে থাকে তা তার মারা হয় না, হার্দিক মেরে রানটা বার করে দেয়। তো একটা সেকেন্ড আর আমি অন্য ঘরে যাই। না, এটা মিডিয়ার থেকে আসুক বা যার থেকে আসুক, এটা যদি আমরা একটা ক্লিপ দেখেছি যেখানে অ্যালেক্স ক্যারি 98-এ ছিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খেলা ছিল, এবং প্যাট কামিন্স খেলছিল ওর সাথে। হ্যাঁ, প্যাট সেটাই কামিন্স 4 সেটাই মেরে শেষ বলছি। করে দেয়, তখন কেউ বলে না। সেটাই। কিন্তু ব্যাপারটা হলো এটা, বুঝতে হবে যে আমরা ইন্ডিয়ান খুব ইমোশনাল হই, এবং আমরা চাই কোহলি রান করুক, কোহলি 100 করুক।
এবং এটা এইটা আমাদের সে একটা তো দেখ। মনের মধ্যে আছে, তো এইগুলো আসবেই, এইগুলোকে নিয়ে এত হাইপ করার কিছু হয়নি। হ্যাঁ, আমি প্রথমেই এটা বলে শুরু করেছি, কেন আমি এটা না মজা করেছি, বাট মজাটাকে মজার দেখ মতো দেখ, নাও, এইভাবে খেলায় না না খেলতে এটা থাকো। তোর কথা, কিন্তু হ্যাঁ, তোর কথা হার্দিক বলছি পান্ডিয়ার না আছে ভাই, এটা, তোর কথা আমি জানি, আমি জেনারেল বলছি, হ্যাঁ আমি কিন্তু তোকে বলছি ওইটাও না তো যে থাকা আমার চাই কথা যে বলেছি। টিমে, না না, আমি বুঝেছি কিন্তু এটা আচ্ছা, টিমের মধ্যে থাকা 6 উইকেট ছিল, উচিত যে কত আমরা উইকেট টিমের ছিল? জন্য 6 উইকেট, 6 উইকেট ছিল, ঠিক আছে, টিমের জন্য খেলছি, 6 উইকেট ছিল, 40 রানও ছিল না, 50 রানও ছিল না, 20 রান মতো বাকি ছিল। তুই কি বলতে চাইছিস ওই 6 উইকেটে যারা নামবে তারা 20 রান করতে পারবে না? হার্দিক পান্ডিয়াই করতে পারবে? আরে সেটা না, এখন একটা জিনিস তো দেখাচ্ছি, কিটা? অপোনেন্ট ব্যাটসম্যানকে সেঞ্চুরি না মারলে মানে মারতেই হবে, হার্দিক ওটা কমপ্লিট করে দিচ্ছে নাকি, মারতে দিচ্ছে না। তিলক বাট এটাও ভার্মাকে তো একটা নিজে মেন্টালি বলছে, ডিফারেন্স না না না, যে তিলক ভার্মাকে একটা নিজে প্লেয়ার নন লাগুক। स्ट्राइकर एंड बोलছে 50 का फर्क पड़ता है, 50 का फर्क पड़ता है, नॉट आउट रहना है, एनो का फर्क पड़ता है, বললো পরের হ্যাঁ, বলে গেল 6 মেরে শেষ করে দিল। হার্দিক হার্দিকও নিজে অনেকবার 49, 90, 98, 89-এ আউট হয়েছে, তাই ও বলে নিজে শট অন্যদেরকেও করতে মারছিল দেবে ও। না নাকি? ও আউট হয়েছে, আরে ও হয়েছে, ওর ব্যাপার। হয় আচ্ছা সবাই ঠিক তো আছে, একই ওটা মেন্টালিটিতে হয় ছাড় না। এখন। চলো, যায় এন্ড আসে না করো ভাই, এই সেশন। ওই ম্যাচটা হার্দিক মেন পান্ডিয়া কথা নো আমরা ডাউট জিতে খুব গেছি, ভালো। কোহলি সেঞ্চুরি দেখেছি আমরা, হুম, ঠিক খুব আছে, সব মজা ঠিক করে আছে, দেখেছি। ব্যাপারটা হলো হার্দিক পান্ডিয়া 100 করুক, 50 করুক, 40 করুক, 10 করুক, 20 করুক, কিচ্ছু যায় আসে না। অ্যাট দ্য এন্ড টিম ইন্ডিয়া শুড উইন, সেই জন্যই সেটাই আমরা এখানে সেটাই হচ্ছে আসি। কথা। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি আমাদের যারা, মানে আমাদের যারা ফেভারিট প্লেয়ার, তারা যদি কোনো একটা মাইলস্টোনের কাছাকাছি থাকে এবং তারা যদি সেটা না করতে পারে একটা অন্য প্লেয়ারের জন্য, সে যদি তাড়াতাড়ি খেলে শেষ করে, খারাপ লাগে, তার জন্য আমরা সেই জায়গা থেকে এসে বলি, আর কিছু না। অবভিয়াসলি হার্দিক পান্ডিয়া টিমকে জেতানোর জন্যই খেলছে, হার্দিক পান্ডিয়ারও এই ইন্টেনশন থাকে না যে না আমি ওকে করতে দেবো না, এরকম তো না যে হার্দিক পান্ডিয়ার অবশ্যই। মানে ইন্ডিয়ার জন্য খেলছে না, অন্য কোনো টিমের হয়ে খেলছে, ওয়েস্ট ইন্ডিজের জন্য খেলছে বা পাকিস্তানের জন্য খেলছে, এরকম না। কিন্তু হ্যাঁ, একটা ইন্টেন্ট থাকে, একটা মানে সেন্স অফ ইয়ে থাকে, মানে কি বলবো, হিউম্যানিটি থাকে, সেন্স অফ হিউম্যানিটি, না ঠিক আছে ও করছে করুক ভাই। যেরকম অক্ষর পটেল, ও চাইলেই সেকেন্ড রানটা নিয়ে নিতে পারতো দৌড়ে, নেয়নি, ও বলছে তুমি করো 100 ভাই। এইগুলোই মানে একটু ডিফারেন্স আছে, সেই আর কিছু না। হ্যাঁ ঠিক আছে, all well and good if it ends well, if India wins, and India won, and that's what we cheer for. ইন্ডিয়া জিতে গেছে, আমরা খুব খুশি, এবং ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে। আমরা সেমিফাইনালেও পৌঁছে গেছি, এবং সেমিফাইনালে কার সাথে দেখা হবে সেইটা আমাদের ডিসকাশন হবে কিছুক্ষণ পরেই। প্লিজ টিউন ইন টু দ্যাট, জানার জন্য। জানি তোমরাও জানো, আমরাও জানি, কিন্তু হ্যাঁ ওই একটু এদিক ওদিক যেরকম নোকঝোক হচ্ছে, এরকম কথা কাটাকাটি হচ্ছে, সবাই সবার ওপিনিয়ন রাখছে, সেরকম ভাবেই কথা হবে। তোমরা আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সেগমেন্টটা পুরো দেখে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সব করো। অ্যান্ড তোমাদের মতামত জানাও, তোমাদের কোনটা মনে হয়েছে যে এই পয়েন্টে ইন্ডিয়া ম্যাচটা ছিনিয়ে নিয়েছে, এই পয়েন্টটা ম্যাচটাকে একদম ঘুরিয়ে দিয়েছে, যদিও এরকম কোনো পয়েন্ট ছিল না, কিন্তু যাই হোক, তোমাদের মতামত জানাও, কারণ কি তোমাদের মতামত জানালেই আমরাও সেইটা নিয়ে ভাবতে পারবো, এবং আমরাও খুব লিমিটেড জ্ঞান, তো তোমাদের জ্ঞান নিয়ে আমরা জ্ঞানী হব, সেটাই আমরা চাই। তো তোমরা সেটা করো এবং আমাদের পরের সেগমেন্টে আসো। টিল দেন, সায়োনারা, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই, চলো টাটা, বাই, পরের সেগমেন্টে দেখা হচ্ছে। টাটা।